আজকে পুরো ফিজিক্স বা পদার্থবিদ্যার যে মূল বিষয়বস্তু সেটাকে নিয়ে একটু আলোচনা করি। এই যে আমাদের যে মহাবিশ্ব আছে, সেই মহাবিশ্বকে যদি ফিজিক্স বা পদার্থবিদ্যার পয়েন্ট অফ ভিউ থেকে যদি এক্সপ্লেন করা হয়, তাহলে সেটা কিরকম ভাবে এক্সপ্লেন করব, কিরকম করে ইন ডিটেলস জানলে আমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবো এবং স্টেপ বাই স্টেপ আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি মুভ করি, তাহলে আমরা থরলি এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে বুঝতে পারবো এবং এক্সপ্লেন করতে পারবো। তো এখানে আমার প্রথম প্রশ্ন যেটা, বা এখানে যে প্রশ্নটা প্রথমে জাগবে মনে, সেটা এরকম যে ফিজিক্সে কি পড়ানো হয়, ফিজিক্স জিনিসটা কি। তো এখানে বলতে গিয়ে আমি একটা স্টেটমেন্ট লিখেছি এখানে, সেটা হচ্ছে যে ফিজিক্স ইজ অল অ্যাবাউট দ্য স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড দেয়ার রিলেশনস। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ফিজিক্যাল প্রপার্টিজটা কি। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে ধরো বিভিন্ন ধরনের যে সমস্ত প্রপার্টিজ গুলো আছে, যেমন আমি যদি মেকানিক্সে যাই, তাহলে মেকানিক্সের যেমন প্রপার্টি হচ্ছে যে ধরো ভরবেগ বা মোমেন্টাম। যদি আমি বাল্ক প্রপার্টিস অফ ম্যাটারে যাই, যে পদার্থের আয়তনগত ধর্ম, সেই ধর্মে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমার ধরো একটা প্রপার্টিস হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। যদি আমি ওয়েভ মেকানিক্সে যাই বা তরঙ্গ তত্ত্বে, সেখানে একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, সেটা হলো ধরো তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ। তাহলে এইগুলো হলো ফিজিক্যাল প্রপার্টি, বোঝা গেল। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই ফিজিক্যাল প্রপার্টি, এখানে তাহলে কি দাঁড়ালো, এই ফিজিক্যাল প্রপার্টি গুলো কি, সেই জিনিসটা আমরা প্রপার ওয়েতে প্রথমে শিখব। তারপরে নেক্সট স্টেপ কি দাঁড়াচ্ছে, নেক্সট স্টেপ দাঁড়াচ্ছে যে এই ফিজিক্যাল প্রপার্টি গুলো কি কোনো রিলেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ বলি, এই যে মোমেন্টাম বা ভরবেগ যেটা আমি জানলাম, ঠিক, সেখানে একটা ইকুয়েশন পাবো p ইকুয়ালস টু m ইনটু v। তার মানে কি, মোমেন্টাম বা ভরবেগ এটা একটা প্রপার্টি, m ফর মাস ভর এটা একটা প্রপার্টি, v ভেলোসিটি এটাও একটা মেকানিক্যাল প্রপার্টি। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, এই ইকুয়েশনটা একটা রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করছে। কাদের মধ্যে? মোমেন্টাম, মাস আর ভেলোসিটির মধ্যে। তাহলে এক কথায় বিষয়বস্তুটা কি দাঁড়ালো, ফিজিক্স ইজ অল অ্যাবাউট দ্য স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টিস। এই যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রপার্টিস গুলো আছে, সেইগুলো সম্বন্ধে প্রথমে জানা, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে সেই সমস্ত ফিজিক্যাল প্রপার্টিস গুলোর মধ্যে যদি কোনো রকম কোনো রিলেশন থাকে, সেই রিলেশনটাকে মনে রাখা। এটাই হচ্ছে ফিজিক্সের মেন পয়েন্ট অফ ভিউ। এরপর এই জানার মাধ্যমে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে থরলি এক্সপ্লেন করতে পারছি কিনা সেটা লক্ষ্য করা। আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এর ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে H is equals to ms del theta। ইকুয়েশনটা কি, কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর উষ্ণতা তুমি যদি ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করো, তাহলে সেই বস্তুটা কত পরিমাণ তাপ নেবে, সেই কত পরিমাণ তাপ যে নেবে সেই তাপের পরিমাণটা কত না h। ওই বস্তুটার ভর যদি m হয়, ওই বস্তুটার আপেক্ষিক তাপ যদি s হয়, তাহলে ওই বস্তুটা কি পরিমাণ তাপ নেবে না h পরিমাণ তাপ নেবে। তাহলে দেখো এখানে আবার একটা পেয়ে গেলাম রিলেশন। সিমিলারলি যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এখানে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে v is equals to n lambda, যেখানে v হচ্ছে যে তরঙ্গের বেগ, n হচ্ছে যে তরঙ্গের কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দেখো এখানে তিনটে যে প্রপার্টি আছে, সেই তিনটে প্রপার্টিকে একটা ইকুয়েশনের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে, আবার বলছি, এই সমস্ত প্রপার্টি গুলো সম্বন্ধে জানা,
আর তার সাথে সাথে এদের যে রিলেশন গুলো আছে সেই রিলেশন গুলো মনে রাখা। এটাই আমি মনে করি যে ফিজিক্সের মেন উদ্দেশ্য। এরপরে যদি পুরো ফিজিক্স পার্টটাকে এক্সপ্যান্ড করতে বলো, এরপরে যদি পুরো ফিজিক্স পার্টটা সম্বন্ধে জানতে চাও যে পুরো ফিজিক্সের তাহলে পার্ট কি কি হবে বা কিরকম ভাবে আমি মুভ করব স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে এরকম। এখানে হবে ফিজিক্স। তো ফিজিক্সের মেনলি তিনটে ভাগে ভাগ করেছি। এটাকে ক্লাসিক্যাল ফিজিক্স বললে কোনো ভুল হবে না। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সের যে পার্ট আছে সেটা 11-12 বলো বা কলেজ লেভেল বলো, যে কোনো জায়গায় সেই ভাগের মেন তিনটে অ্যাপ্রোচ থাকে। একটা কি নিউটনিয়ান মেকানিক্স, যেখানে কোনো পার্টিকেল বলো, মাল্টি পার্টিকেল সিস্টেম বলো, একটা অবজেক্ট বলো, তার মেকানিক্যাল বিহেভিয়ার গুলো আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে ওয়েভ মেকানিক্স, ওয়েভ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আমরা এই পার্টটা থেকে জানবো। আরেকটা হচ্ছে বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের আয়তনগত ধর্ম। এখানে কি হবে, কোনো বস্তুর আয়তন থাকার জন্য তার কিছু কিছু প্রপার্টি আমরা দেখতে পাবো। যেমন উদাহরণ হিসাবে বস্তুর উষ্ণতা টেম্পারেচার, বস্তুর চাপ প্রেসার, বস্তুর আপেক্ষিক তাপ, বস্তুর তাপগ্রাহিতা, বস্তুর তাপ ধারকত্ব, বস্তুর তাপ পরিবাহিতা। তাহলে এইগুলো হচ্ছে যে বস্তুর স্থিতিস্থাপকতা। এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো আমরা বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার এই পার্টটাতে আলোচনা করব। এখন নিউটনিয়ান মেকানিক্স, এটাই হচ্ছে যে আসল ভিত। যদি ফিজিক্স পড়তে স্টার্ট করো তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এখান থেকে স্টার্ট করো। এখানে নিউটনিয়ান মেকানিক্স এর মেন দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্টিকেল মেকানিক্স, আরেকটা হচ্ছে মাল্টি পার্টিকেল মেকানিক্স। পার্টিকেল মেকানিক্স বলতে কি, প্রথমে আমি একটা পার্টিকেল, সেই পার্টিকেলটার মেকানিক্যাল বিহেভিয়ার সেগুলো আলোচনা করব, এবং এখানে একটা পার্টিকেলকে একটা পয়েন্ট অবজেক্ট বা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হয়। সেই পার্টিকেলটার প্রথমে মেকানিক্যাল বিহেভিয়ার জেনে নেব। এর পরের স্টেপ বা পরের প্রশ্ন এটা জাগতে পারে যে আচ্ছা, একের অধিক পার্টিকেল যদি নিয়ে নেওয়া হয় তাহলে সেই পার্টিকেল গুলোর একসাথে কি বিহেভিয়ার দেখাবে, মেকানিক্যাল বিহেভিয়ার, সেটা আমরা তার পরের স্টেপে শিখবো। সেটা হচ্ছে তোমার মাল্টি পার্টিকেল মেকানিক্স। এইগুলোকে আমরা ইন ডিটেলস একটুখানি দেখি যে নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে আবার কি পার্ট আছে। তো এই যে দেখো, নিউটনিয়ান মেকানিক্স এর প্রথম যে পার্টটার কথা বলেছিলাম যে পার্টিকেল মেকানিক্স, সেই পার্টিকেল মেকানিক্স এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে তোমার নিউটনস ফোর্স মডেল, আর একটা হচ্ছে নিউটনস এনার্জি মডেল। নিউটনস ফোর্স মডেলে নাম থেকেই দেখতে পাচ্ছ যে এখানে ফোর্সটা হচ্ছে যে সেন্ট্রাল ইনফরমেশন, অর্থাৎ যা কিছু কাজকর্ম হবে ফোর্সের কনসেপ্টের উপর বেস করেই কাজকর্ম হবে। আর এখানে একটা লেখা আছে এনার্জি মডেল, অর্থাৎ এখানে যে সমস্ত যা কিছু আমরা মেকানিক্যাল বিহেভিয়ার আলোচনা করব তার কিন্তু মেন ভিত থাকবে তোমার এনার্জি। এখন দেখো, এই ফোর্স মডেলকে আবার দুটো ভাগে ভাগ করেছে। কি, একটা হচ্ছে কাইনেমেটিক্স পার্ট স্মৃতিবিজ্ঞান, আর একটা হচ্ছে কাইনেটিক্স পার্ট চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানে আমরা মেকানিক্যাল বিহেভিয়ার গুলো জানবো, মানে মেকানিক্যাল প্রপার্টি গুলো, আর কাইনেটিক্সে কি কারণে একটা মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হচ্ছে সেই কারণটা সম্বন্ধে আমরা এখানটায় দেখব। এখন কাইনেমেটিক্স পার্টটা আছে যেখানে আমরা মেকানিক্যাল বিহেভিয়ার নিয়ে জানবো। এখানে মূলত পজিশন, দ্বিতীয় নাম্বার ডিসপ্লেসমেন্ট, টাইম ইন্টারভ্যাল, ভেলোসিটি, মাস, মোমেন্টাম আর অ্যাক্সিলারেশন, এই 7টা প্রপার্টি সম্বন্ধে আমরা এখানে জানবো জিনিসগুলো কি, এবং একটা প্রপার্টির সঙ্গে অন্য প্রপার্টি বিহেভিয়ার। যেমন
উদাহরণের খাতিরে আমি একটা বলি, যেমন ধরো আমরা একটা ইকুয়েশন পাবো যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন সুষম ত্বরণ সহ যদি কোনো কণা যায়, সেক্ষেত্রে তার অন্তিম বেগের একটা সমীকরণ হয় v = u + at, যেখানে v হচ্ছে অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ, a হচ্ছে যে ত্বরণ, আর t হচ্ছে টাইম ইন্টারভ্যাল বা সময়ের অন্তরাল। তাহলে এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এবং টাইম, এই তিনটে প্রপার্টি কি হয়ে আছে না ইকুয়েশনের মাধ্যমে কানেক্ট হয়ে আছে। তাহলে এই কানেকশনটা জানছি। আর কি জানলাম? বিভিন্ন প্রপার্টিজ গুলো ডেফিনেশন। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এই যে 7টা প্রপার্টি, এই 7টা প্রপার্টি আবার দু রকমের হয়, একটা হচ্ছে তোমার লিনিয়ার আর একটা হচ্ছে সার্কুলার। যখন কোনো পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করবে সেই ধরনের মোশনকে আমরা বলবো লিনিয়ার মোশন, আর যখন কোনো পার্টিকেল কোনো একটা সার্কুলার পাথ বরাবর রোটেট করবে তাহলে সেই মোশনকে আমরা বলবো সার্কুলার মোশন। দুজনের ক্ষেত্রেই একই জিনিস, একজনের ক্ষেত্রে যদি লিনিয়ারের ক্ষেত্রে পজিশন ভেক্টরকে আর বলা হয়, তাহলে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে পজিশন হয়ে যাবে থিটা। সিমিলারলি ডিসপ্লেসমেন্টকে ডেল আর দ্বারা প্রকাশ করা হয় লিনিয়ার, আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এটা হয়ে যাবে ডেল থিটা। টাইম ইন্টারভ্যাল ডেল টি দুজনের ক্ষেত্রে সেম, ভেলোসিটি লিনিয়ারের ক্ষেত্রে হয়ে যাবে ভি দ্বারা, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই যে প্রপার্টিটা আছে আর এই যে প্রপার্টিটা আছে, এই দুটো প্রপার্টি আবার কানেক্টেড হয়ে আছে ইকুয়েশনের মাধ্যমে। কিরকম? সেটা হচ্ছে যে v = ওমেগা ক্রস আর। তাহলে এটা দেখো তোমার লিনিয়ার প্রপার্টি, আর এটা দেখো তোমার অ্যাঙ্গুলার প্রপার্টি। তাহলে এখানে কি হলো, লিনিয়ার প্রপার্টি আর অ্যাঙ্গুলার প্রপার্টি পরস্পর কানেক্টেড। দ্যাট মিন্স আমি অ্যাঙ্গুলার প্রপার্টি থেকে লিনিয়ার প্রপার্টিতে শিফট করতে পারি, অথবা লিনিয়ার প্রপার্টি থেকে অ্যাঙ্গুলার প্রপার্টিতে শিফট করতে পারি। এরপর আসছি মাস। লিনিয়ার প্রপার্টি হিসেবে m দ্বারা প্রকাশ করা হয়, আর অ্যাঙ্গুলার প্রপার্টি বা সার্কুলার প্রপার্টি হিসেবে এর একটা নতুন একটা টার্ম শিখবো, করেসপন্ডিং টার্ম, সেটাকে বলি মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক। এরপর মোমেন্টাম বা ভরবেগ p দ্বারা প্রকাশ করা হয় লিনিয়ারের ক্ষেত্রে, আর রোটেশনের ক্ষেত্রে, সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা l দ্বারা প্রকাশ করা হয়। সেম l এর সঙ্গে p এরও একটা সম্পর্ক আছে, l = r × p। যত আমরা চ্যাপ্টারটা সম্বন্ধে ডিটেলস ঢুকবো তখন আমরা আরো ভালো করে জানতে পারবো আরো বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো। এখানে জাস্ট আমরা উপর ব্যাপারগুলো সম্বন্ধে জেনে নিচ্ছি, এবং কিভাবে ফিজিক্স পড়তে গেলে আমাকে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো সেই ব্যাপারটা একটা গাইডেন্স তুমি এই লেকচারে পেয়ে যাবে। এরপর আসছি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের লিনিয়ার প্রপার্টি হচ্ছে a দ্বারা প্রকাশ করা হয়, আর অ্যাঙ্গুলার আলফা দ্বারা প্রকাশ করা হয়। হলো? তাহলে তুমি যদি, আমি প্রথমে কি বললাম যে প্রথমে মুভ করবে কোথা থেকে, নিউটনস মেকানিক্স থেকে শুরু করবে। নিউটন মেকানিক্স এর প্রথমেই পার্টিকেল মেকানিক্স জানবে। পার্টিকেল মেকানিক্স জানতে গিয়ে তুমি কি শিখলে, লিনিয়ার প্রপার্টি এবং সার্কুলার প্রপার্টি এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের রিলেশন। এটা প্রথম স্টেপ। এরপরে তুমি চলে যাও কাইনেমেটিক্স পার্টটাতে। কাইনেমেটিক্স পার্টটা কি বলেছি, কি কারণ আলোচনা করা হয়। যেমন কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের পেছনে কারণকে না বল। তাহলে এখানে আমরা বল সম্বন্ধে শিখব। এই যে অলরেডি ওই জন্য হেডিং এ নাম দিয়েছি নিউটনস ফোর্স মডেল। অর্থাৎ এই পার্টটাতে আমরা বিভিন্ন ধরনের ফোর্স, যেমন নরমাল ফোর্স, টেনশন ফোর্স, লম্ব বল, টান বল, ফ্রিকশন ফোর্স ঘর্ষণ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষীয় বল, তো এই বিভিন্ন ধরনের বল সম্বন্ধে জানবো। আর এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে আরো যদি স্পেশাল কেস হয়ে যায় যেখানে মাস = কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো F = ma। এটাকেই আমরা বলি নিউটন সেকেন্ড ল। এবং মূলত এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম
সলভ করব, এবং সেক্ষেত্রে সলভ করতে গিয়ে বিভিন্ন ধরনের ফোর্স সম্বন্ধে তোমার আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, এর সাথেই রিলেটেড একটা কনসেপ্ট আছে যে যদি ওই অবজেক্টের উপর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সের পরিমাণ 0 হয়, তাহলে তার মোমেন্টামের চেঞ্জ 0 হবে। দ্যাট মিনস p ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। এটাকে বলা হয় কনজারভেশন অফ মোমেন্টাম। যখন কোনো কণার উপর কোন রকম কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না, তখন কণাটার মোট ভরবেগ কি হয়, অপরিবর্তিত থাকে। এটাও একটা ইম্পর্টেন্ট থিওরিম এবং ভেরি 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 ইম্পর্টেন্ট থিওরিম। সে তুমি একেবারে নিউক্লিয়ার লেভেল থেকে শুরু করে গ্যালাক্সি লেভেল বা ইউনিভার্স লেভেল যে কোনো জায়গায় যাও না কেন, এই দুটো থিওরিমের কোন রকম কোনো এক্সেপশন এখনো পর্যন্ত ঘটেনি। একটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, আর একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এই কারণে এই দুটো থিওরিম খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা হয়ে গেল ফোর্স মডেল, যে ফোর্স মডেলের সাহায্যে আমরা কি করতে পারবো, একটা পার্টিকেলের মেকানিক্যাল বিহেভিয়ার আমরা এক্সপ্লেন করতে পারবো। ওই সেম পার্টিকেলটার মেকানিক্যাল বিহেভিয়ার আমি অন্য একটা মডেলের সাহায্যে এক্সপ্লেন করতে পারবো। সেই মডেলটার নাম হচ্ছে এনার্জি মডেল। এখানে প্রথমে এনার্জি জিনিসটা কি জানতে হবে। এনার্জি হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল কোয়ান্টিটির ট্রান্সফর্ম এবং ট্রান্সফার এই দুটো প্রপার্টি থাকে। একটা হচ্ছে সেই রূপান্তর হতে পারে, আর একটা স্থানান্তর হতে পারে। রূপান্তরের উদাহরণ হিসেবে ধরো তাপ শক্তিকে তুমি তড়িৎ শক্তিতে রূপান্তর করছো, তাহলে এটা হলো রূপান্তরের উদাহরণ। আবার স্থানান্তরের উদাহরণ হিসেবে ধরো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলছে এবং অপর অন্য একটা দূরত্বে অন্য একজন সে ওই কথাটা শুনছে, তো এখানে কি হচ্ছে, শব্দ শক্তিটা একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলো। বা সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আলোক শক্তি সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাচ্ছে, তার মানে কি দাঁড়ালো, স্থানান্তর। এই স্থানান্তরের একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে যে কৃতকার্য করা বা কৃতকার্য। এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে মেকানিক্যাল এনার্জির ট্রান্সফার হয়। তাহলে এখানটায় আমরা মূলত ওয়ার্ক, এই এনার্জি ট্রান্সফার ফেনোমেনা সম্বন্ধে ইন ডিটেলস জানবো। তার সাথে সাথে একটা সিস্টেমের মধ্যে মূলত তিনটে ফরম্যাটে এনার্জি স্টোর থাকে। একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এখানে মূলত কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জির আইডিয়া তোমাকে জেনে নিতে হবে। এরপর আসছি পাওয়ার। পাওয়ার মানে এখানে টাইম রিলেটেড হবে। এই যে এনার্জিটা যে ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফারটা কি খুবই ফাস্ট হচ্ছে কি খুবই স্লো হচ্ছে, এনার্জি যে কনভার্সন হচ্ছে সেই কনভার্সনটা কি খুবই ফাস্ট হচ্ছে কি খুবই স্লো হচ্ছে, সেটা আমরা পড়বো কি পাওয়ার থেকে। আর এনার্জি কনজারভেশনের একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম, ডিইকে প্লাস ডিইপি প্লাস ডিই ইন্টারনাল is equals to dw plus dq plus ডট ডট ডট। এই যে আমি অলরেডি আগে বললাম যে একমাত্র এই দুটো সূত্র আছে, এই দুটো সূত্র মাইক্রোস্কোপিক লেভেলে বা ম্যাক্রোস্কোপিক লেভেলে যেখানেই লাগাও না কেন, সমস্ত জায়গাতেই কোনো রকম কোনো এক্সেপশন এটার ক্ষেত্রে দেখতে পাবে না। তাহলে এনার্জি কনজারভেশন সূত্রটা কি? এনার্জি কনজারভেশন সূত্র বলেছে যে এরকম একটা সিস্টেমের মধ্যে তিনটে ফরম্যাটে এনার্জি স্টোর থাকতে পারে, আরো বিভিন্ন ফরম্যাটে থাকে, আপাতত তোমাদের এই লেভেলে তিনটে ফরম্যাট যথেষ্ট। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফরম্যাট, একটা পোটেনশিয়াল এনার্জি ফরম্যাট, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ফরম্যাট। এই যে চ্যাপ্টারটা আছে, যেটা তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার নামে পরিচিত, আমি এটাকে এনার্জি মডেল বলেছি। তো এই এনার্জি মডেলে তুমি মূলত কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জি সম্বন্ধে জানবে। আর এনার্জি ট্রান্সফার ফেনোমেনা যেটা আছে, সেটা কেবলমাত্র কৃতকার্য পার্টটা তুমি জানবে, যার মাধ্যমে মেকানিক্যাল এনার্জি একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে ট্রান্সফার হয়। একটা জিনিস মাথায় রাখবেন, এখান পর্যন্ত যখন তোমার শেখা কমপ্লিট হয়ে যাবে,
তখন তুমি একটা সিঙ্গেল পার্টিকেলের মেকানিক্যাল বিহেভিয়ার কে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে পারবে। এবং কখনো কখনো দেখবে যে ফোর্স মডেলের সাহায্যে করলে ব্যাপারটা খুব ইজি দাঁড়ায়, কখনো কখনো এনার্জি মডেলের সাহায্যে করলে ব্যাপারটা ইজি দাঁড়ায়, কখনো কখনো দেখবে দুটো মডেলই আছে, দুটো মডেলের সাহায্যেই খুব আরামসে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যাচ্ছে। এখান পর্যন্ত শেখার পর যে কোনো মেকানিক্যাল প্রবলেম সলভ করার সময় সবসময় মাথায় রাখবে যে যদি প্রবলেমটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা মেকানিক্যাল প্রবলেম কিনা। যখন তোমার মেকানিক্যাল প্রবলেম আইডেন্টিফাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি দুটো জিনিস মাথায় রাখবে যে ওটাকে কোন মডেলের সাহায্যে ব্যাখ্যা করব, নিউটনস ফোর্স মডেল না নিউটনস এনার্জি মডেল। তো দুটো মডেলের যে কোনো একটা মডেলের সেই মডেলের কনসেপ্ট মাথায় রেখে তুমি মুভ করবে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ, দেখবে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এই গেল আমার একটা সিঙ্গেল পার্টিকেলের মেকানিক্স। মানে এই গেল আমার প্রথম স্টেপ। প্রথমে আমরা কি করলাম, মেকানিক্যাল প্রপার্টি থেকে শিফট করলাম। মেকানিক্যাল প্রপার্টির ফার্স্ট স্টেপ হচ্ছে সিঙ্গেল পার্টিকেল মেকানিক্স, সেখানটায় কমপ্লিট করলাম। এটা কমপ্লিট করার পর তুমি সেকেন্ড স্টেপ চলে যাবে, যে স্টেপে আমরা মাল্টি পার্টিকেল মেকানিক্স নিয়ে শিখব। অ্যাকচুয়াল তুমি যদি আমাকে বলো তাহলে আমি খালি চোখে যে সমস্ত অবজেক্ট গুলো দেখছি সেটা নিশ্চয়ই একটা কণা দ্বারা তৈরি নয়, ওটা একসঙ্গে অনেকগুলো পরমাণু বা নিউক্লিয়াস মিলিত হয়ে তৈরি হয়েছে। তার মানে যদি তুমি বাস্তবটার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে চাও তাহলে অ্যাকচুয়ালি কিন্তু মাল্টি পার্টিকেল মেকানিক্সটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমি সাজেস্ট করি এর পরের স্টেপে যেভাবে মুভ করবে সেটা হচ্ছে তোমার মাল্টি পার্টিকেল মেকানিক্স। অনেকগুলো কণা একসঙ্গে থাকলে তার কি মেকানিক্যাল বিহেভিয়ার আমরা দেখতে পাবো বা শিখতে পারবো। এটা যখন শুরু করবে একটা কথা মাথায় রাখবে যে যখন মাল্টি পার্টিকেল মানে অনেকগুলো পরমাণু বলো, অণু বলো বা কণা বলো, যেটা নিয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে, সেই সিস্টেমটার আবার তিনটে স্টেট থাকতে পারে, সলিড, লিকুইড আর গ্যাস। তার মানে এই তিনটে স্টেটে কিন্তু আমি নিউটনিয়ান মেকানিক্স রাখতে পারি। আবার একটা কথা বলছি, পার্টিকেল মেকানিক্স এটা কিন্তু প্রথম কনসেপ্ট, এটাই হচ্ছে বেস। এখানটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, এর উপর বেস করে আমরা পরের কনসেপ্ট যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টি পার্টিকেল সিস্টেম। তাই তুমি স্টেপ জাম্প করতে পারবে না যে আমি সরাসরি মাল্টি পার্টিকেল সিস্টেমে চলে গেলাম, না এরকম সম্ভব নয়। ওটা হচ্ছে মেন কনসেপ্ট, ওটা হচ্ছে তোমার ভিত। ঠিক, এবার ওই ভিতের উপর আমি এবার ঘর তৈরি করব। তাহলে এখানে আমরা কি শিখবো, এখানে আমরা প্রথমত শিখবো যে মাল্টি পার্টিকেল সিস্টেম যে আছে সেই মাল্টি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে একটা মাল্টি পার্টিকেল সিস্টেমের পুরো বিহেভিয়ারকে আমরা দুভাগে ভাগ করব। কিরকম দুভাগে, একটাকে আমরা বলবো মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, আরেকটাকে আমরা বলবো ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। মাইক্রোস্কোপিক বিহেভিয়ার বলতে যদি একটু গ্যাসিয়াস সিস্টেম সম্বন্ধে তুমি কেমিস্ট্রিতে বা ফিজিক্সে পড়ে থাকো বা ছোটবেলায় পড়ে থাকো, সেক্ষেত্রে তুমি একটা জিনিস শুনে থাকবে, সেটা হচ্ছে গ্যাসিয়াস পার্টিকেল গুলো র্যান্ডমলি একটা জায়গা থেকে অন্য জায়গায় এদিক ওদিক করে মুভ করছে, অর্থাৎ স্থির নয়। স্থির নয় মানে সিঙ্গেল পার্টিকেল মেকানিক্স কি বলছে, এর একটা মেকানিক্যাল বিহেভিয়ার এর সঙ্গে কানেক্ট করে দেবে। সেই মেকানিক্যাল বিহেভিয়ারটা কি না, সেই পার্টিকেলটার ভেলোসিটি বলে একটা মেকানিক্যাল বিহেভিয়ার থাকবে, কার, পার্টিকেলটার। তাহলে এখানে অনেক পার্টিকেল আছে, 1 মোল যদি হয় তাহলে 10⁻23 সংখ্যক। প্রতিটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার আছে, অর্থাৎ প্রতিটি পার্টিকেলের ভেলোসিটি আছে। এই যে প্রতিটা পার্টিকেলের যে ভেলোসিটি সেইটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে। আর কি, এরপর একটু লক্ষ্য করো, তুমি
ওই গ্যাসিয়াস সিস্টেমটাকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে যদি ওই সিস্টেমটাকে একটা গাড়ির উপর রেখে দাও আর গাড়িটা যদি মুভ করে, সেক্ষেত্রে কি দেখতে পাবে? এই হোল সিস্টেমটা মুভ করছে। তাহলে এটা হয়ে গেল তোমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, যেটাকে আমরা হোল সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে লক্ষ্য করছি। তাহলে আমরা একটা সিস্টেম অফ পার্টিকেল নিয়ে যখন পড়া শুরু করব, সেক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করে নেব পুরো কনসেপ্টটা। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টি, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক প্রপার্টি হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো আছে যে সেই ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর বিহেভিয়ার। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি হচ্ছে যে হোল সিস্টেমটার বিহেভিয়ার। ধরো আমি একটা সহজ উদাহরণ দিয়ে এখানে শুরু করি। একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা দুটো পার্টিকেল নিয়ে তৈরি। একটা পার্টিকেলের মাস বা ভর m1 আর আরেকটা পার্টিকেলের মাস বা ভর m2। তাহলে হোল সিস্টেমটার মাস কি হবে? এটা আমরা সবাই জানি যে m ইকুয়ালস টু m1 প্লাস m2। এটা হলো তোমার ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। আর এইগুলো কি হচ্ছে? ইন্ডিভিজুয়াল পার্টিকেলের বিহেভিয়ার। তার মানে কি? এইগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার। এটা আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে প্রত্যেকেই জেনেছি যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মাসকে যদি স্কেলার ভাবে অ্যাডিশন করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? হোল সিস্টেমের টোটাল মাস পেয়ে যাবো। টোটাল মাসটা দাঁড়ালো ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মাস দাঁড়ালো মাইক্রোস্কোপিক বিহেভিয়ার। সব সময় যে এই ধরনের অ্যাডিশন স্যাটিসফাই করবে এরকম কিন্তু নাও হতে পারে। এটা যেমন কেবলমাত্র এখানে স্কেলার অ্যাডিশন স্যাটিসফাই হয়েছে, কোনো কোনো জায়গায় ভেক্টর অ্যাডিশন স্যাটিসফাই হতে পারে। কিরকম? একটা সিস্টেমের এই যে দুটো পার্টিকেল নিয়ে যে সিস্টেমটা তৈরি করেছি, সেই সিস্টেমের দুটো পার্টিকেলই মুভ করছে। প্রথম পার্টিকেলটা মুভ করছে v1 ভেলোসিটি নিয়ে, আর দ্বিতীয় পার্টিকেলটা মুভ করছে v2 ভেলোসিটি নিয়ে। তাহলে একজনের মোমেন্টাম হচ্ছে p1 আর অন্যজনের মোমেন্টাম হচ্ছে p2। তাহলে হোল সিস্টেমটার মোমেন্টাম কত? না p1 প্লাস p2। ইন্ডিভিজুয়াল পার্টিকেলের প্রপার্টিটা কি হলো? সাম ওভার হয়ে গেল। সিম্পল সাম নয়, এখানে যে সামটা, সেই সামটা হচ্ছে ভেক্টর সাম। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের যে মেকানিক্যাল বিহেভিয়ার গুলো আছে, নতুন পুরনো সবগুলোই আমরা আবার নতুন করে ডিফাইন করব। কার পয়েন্ট অফ ভিউ থেকে? ম্যাক্রোস্কোপিক প্রপার্টির পয়েন্ট অফ ভিউ থেকে। সেক্ষেত্রে এই প্রপার্টি গুলো আমরা জানবো। ভেলোসিটি, মাস, মোমেন্টাম, অ্যাক্সিলারেশন, এগুলোকে আমরা আবার নতুন করে ডিফাইন করব। কার পয়েন্ট অফ ভিউ থেকে? সিস্টেম অফ পার্টিকেলের পয়েন্ট অফ ভিউ থেকে। এরপর আসবো একই জিনিস, পরের স্টেপ যেটা আগে শিখেছিলাম কাইনেমেটিক্স। এরপর কাইনেটিক্স কি কারণ, এখানেও একই জিনিস, কি কারণে ওই সিস্টেমটার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি চেঞ্জ হবে, সেটাও দেখতে গিয়ে দেখবো যে এখানেও কিন্তু নিউটনের সেকেন্ড ল আসবে, কিন্তু সেই সেকেন্ড লটা সিস্টেম অফ পার্টিকেলের কনসেপ্টকে কাজে লাগিয়ে। সেটা হবে এরকম, একটা সিস্টেমের উপর টোটাল যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে, এক্সটার্নাল ইন্টারনাল ফোর্স, এগুলো সম্বন্ধে ডিটেলস পরে জানতে পারবে। শুধুমাত্র বেসিক উপর কনসেপ্ট জেনে নাও যে কিভাবে ফিজিক্স পড়তে গেলে আমাকে স্টেপ বাই স্টেপ একটা জায়গা থেকে অন্য জায়গায় যাব, যাতে করে আমি সহজে ফিজিক্সটা জানতে পারি এবং খুব দ্রুত ফিজিক্সটা শিখতে পারি। সেই স্টেপগুলোই আমরা এখানে জানবো। তাহলে দেখো, একটা সিস্টেমের উপর কেবলমাত্র এক্সটার্নাল ফোর্স যেগুলো আছে সেইগুলোর সাম ওভার ইজ ইকুয়ালস টু সিস্টেমটার টোটাল মোমেন্টামের রেট অফ চেঞ্জের সঙ্গে সমান। টোটাল মোমেন্টাম বলতে সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, ওই যে দেখালাম এক্ষুনি, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্টামের ভেক্টর সাম হচ্ছে টোটাল মোমেন্টাম। ঠিক, তাহলে নিউটনের সেকেন্ড লরই সেটার সিস্টেম অফ পার্টিকেলের উপর কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এরপর শিখব। তারপর কনজারভেশন অফ মোমেন্টাম, এটা হয়ে গেল তোমার ফোর্স মডেল।
এরপর আসছি এনার্জি মডেল। এই এনার্জি মডেলের ওই একই জিনিস, একই কনসেপ্ট, কিন্তু আমরা ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে শিখবো। ওই একই পার্টিকেল মেকানিক্সে যা যা শিখবো, এখানে হয়তো দু একটা টার্ম নতুন শিখবো, যেমন ধরো পোটেনশিয়াল এনার্জিটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রেই হয়, তো সেই কনসেপ্টটা এখানে আরো ভালো করে আমরা শিখতে পারবো। বাদ বাকি এনার্জি মডেল যেটা আছে সেটাকেই আরো একটু ম্যাক্রোস্কোপিক লেভেলে লাগানো। এটা হয়ে গেল সিস্টেম অফ পার্টিকেলস। সেটা গ্যাসিয়াস হতে পারে, রিজিড বডি হতে পারে, মানে দ্যাট মিন্স সলিড হতে পারে বা লিকুইড হতে পারে, সবের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা শেখার পরও তোমাকে এর পরের স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সমস্ত কনসেপ্ট গুলো আমি এই তিনটি জায়গায় লাগাতে পারছি কিনা। এটা শেখা মানেই তোমার কিন্তু থিওরি পার্ট প্রায় কমপ্লিট। এরপর তুমি যে কনসেপ্ট গুলো শিখেছো সেই কনসেপ্ট গুলো রিজিড বডির ক্ষেত্রে লাগাচ্ছ কিনা, ফ্লুইড বডির ক্ষেত্রে লাগাতে পারছো কিনা, গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে লাগাতে পারছো কিনা, সেটা অবজার্ভ করো। অর্থাৎ এখানে আমি নিউটনের মডেলটা, ফোর্স মডেলটা আর এনার্জি মডেলটা দুটো প্রপার ভাবে ব্যবহার করতে পারছি কিনা এই তিনটে চ্যাপ্টারে, সেটাই হচ্ছে দেখার বিষয়বস্তু। তাছাড়াও এখানে আমরা নতুন নতুন কনসেপ্ট জানবো। রিজিড বডির ক্ষেত্রে আমরা জানবো মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা আমরা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে জেনেছিলাম, এখানে কিন্তু আরো ডিটেলসে জানবো। তার সাথে সাথে রোলিং মোশন রিজিড বডি ডাইনামিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কম্বাইন মোশন। এই যে কিছুক্ষণ আগে আমরা লিনিয়ার মোশন এবং সার্কুলার মোশন দুটো পার্টকে আলাদা আলাদা ভাবে দেখছিলাম। তুমি একটু কল্পনা করো, ধরো তুমি যে সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছ, সেই সাইকেলের চাকাটা সেটা রোটেটও করছে আর সামনের দিকে মুভ করছে। এটা একটা কমপ্লেক্স মোশন, যেখানে সার্কুলার মোশন আর রোটেশন মোশন একসঙ্গে কম্বাইন্ড হয়ে আছে। তাহলে এই ঘটনাগুলোকে কিভাবে ব্যাখ্যা করবো? এটাকে বলা হয় রোলিং মোশন। তাহলে এই রোলিং মোশনকে কিভাবে ব্যাখ্যা করব বা কিভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করব, সেটা আমরা রিজিড বডি ডাইনামিক্সে জানতে পারবো। ফ্লুইড ডাইনামিক্সে কি শিখবো? ফ্লুইড ডাইনামিক্সে একটা কন্টেনার থেকে যখন পাইপের থ্রু দিয়ে কোনো ফ্লুইড ফ্লো করছে, সেটা জোরে ফ্লো করছে কি আস্তে ফ্লো করছে, কত পরিমাণ ফ্লো করছে, সেটা যদি কোনো একটা দেওয়ালে গিয়ে আঘাত করে, দেওয়ালে আঘাতের পরিমাণ কত বেশি হবে কত কম হবে, ফ্লুইডটার ডেনসিটি কিভাবে এফেক্ট করে, ফ্লুইডটার মধ্যে প্রেসার কি হবে, এই সমস্ত মেকানিক্যাল বিহেভিয়ার আমরা ফ্লুইড ডাইনামিক্স থেকে জানতে পারবো। ফ্লুইডের ক্ষেত্রে এক্সট্রা একটা ফোর্স আছে, যেমন হচ্ছে ভিসকাস ফোর্স, যার জন্য কি হয়, মেঝের উপরে যদি তুমি আলকাতরা আর জল দুটো যদি ঢেলে দাও, তাহলে সেক্ষেত্রে দেখবে জলটা ফাস্ট ফাস্ট মুভ করবে, কিন্তু আলকাতরাটা একটু আস্তে আস্তে মুভ করবে। কিসের জন্য? ভিসকাস ফোর্সের জন্য। কৈশিক নলের মধ্যে দিয়ে একটা গাছে জল কিভাবে নিচে থেকে উপরে ওঠে, সেটা আমরা ব্যাখ্যা করব ফ্লুইড ডাইনামিক্সে। এরপর আসি গ্যাসিয়াস সিস্টেমে আমরা নিউটনিয়ান মেকানিক্স কিভাবে ব্যবহার করব। আমি মনে করি এই চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে চ্যাপ্টারটা এটা, সেটা হচ্ছে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস, চ্যাপ্টারটার নাম। আর এটা হচ্ছে তোমার যে দুটো চ্যাপ্টার নিয়ে তৈরি, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স এবং হাইড্রোডিনামিক্স। আর রিজিড বডি মেকানিক্স বলে সেপারেট চ্যাপ্টার আছে, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টারের সূচিপত্রের সঙ্গে কিন্তু এই কনসেপ্টটা নাও মিলতে পারে, তাই সূচিপত্রের করেসপন্ডিং টপিকস গুলো সম্বন্ধে আমি বলে দিচ্ছি। গ্যাসিয়াস সিস্টেম, যেটা হচ্ছে তোমাদের সূচিপত্রে লেখা আছে, দেখবে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই গ্যাসিয়াস সিস্টেমটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ একটা সিস্টেমের মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, যেমন ভেলোসিটি, এই মাইক্রোস্কোপিক বিহেভিয়ার আর সিস্টেমের একটা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, বাল্ক প্রপার্টিস অফ ম্যাটারে আছে, টেম্পারেচার, এটার সঙ্গে একটা কানেকশন আছে। এবং অ্যাকচুয়াল টেম্পারেচারটার কি মানে, টেম্পারেচার জিনিসটা কি অ্যাকচুয়াল মানে, হ্যাঁ, উষ্ণতা হচ্ছে তাপের অনুভূতি বা ঠান্ডার অনুভূতি, এগুলো ঠিক আছে, এটা ফিজিক্সের কথা নয়, হ্যাঁ ঠিক আছে, অনুভূতি, কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি ব্যাপারটা কি,
সেটা যে ওই পার্টিকেল গুলোর মাইক্রোস্কোপিক বিহেভিয়ারের সঙ্গে কানেক্টেড আছে সেটা আমরা গ্যাসিয়াস সিস্টেমে জানবো। ওই জন্য আমি বলি এই চ্যাপ্টারটা আমি মনে করি কনসেপ্টের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। এর সাথে সাথে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, টেম্পারেচার আর সিস্টেমের মাইক্রোস্কোপিক বিহেভিয়ার কিভাবে কানেক্টেড আছে একটা ইকুয়েশনের মাধ্যমে, সেটাও আমরা এই চ্যাপ্টারে শিখতে পারবো। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, দেখো কোন পার্ট সিস্টেমের মধ্যে এই যে অণু আছে, পরমাণু আছে, নিউক্লিয়াস আছে, সেটা কিন্তু তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তাহলে তুমি তাহলে কিভাবে বলছো? তাহলে বলার একমাত্র উপায় হচ্ছে ম্যাথমেটিক্স। আর সব থেকে বড় কথা হচ্ছে যে প্রকৃতির নিয়ম। নিয়মটা কি? নিয়মটা বলেছে যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার আর মাইক্রোস্কোপিক বিহেভিয়ার তারা কিন্তু কানেক্টেড, কোনো না কোনো ইকুয়েশন এর থ্রু দিয়ে তারা পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে থাকবে। এই কানেকশনটা আছে বলেই আমরা যে জিনিসগুলো খালি চোখে দেখতে পাই না বা উপলব্ধি করতে পারি না, সেই জিনিসগুলোর আকার আকৃতি বা সেই জগতে কি ঘটনা ঘটছে সেটা সম্বন্ধে ব্যাখ্যা করতে পারি কেবলমাত্র এই ইকুয়েশন বা কানেকশন আছে বলেই বা রিলেশন আছে বলেই। এই রিলেশন যদি না থাকতো তাহলে আমাদের থেকেও বড় জগৎ যেটা গ্যালাক্সি, সুপার ক্লাস্টার, আমাদের যে ইউনিভার্স, অথবা আমাদের থেকে যে ছোট জগৎ যে নিউক্লিয়াস, অ্যাটম, মলিকিউলস, কারো বিহেভিয়ার আমি জানতে পারতাম না যদি এই কানেকশনটা না থাকতো। তাহলে এই কানেকশনটা বা এই ইকুয়েশনটা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারের সঙ্গে মাইক্রোস্কোপিক বিহেভিয়ারের যে অ্যাকচুয়াল একটা কানেকশন আছে সেটা সম্বন্ধে ভালো করে জানবে তুমি গ্যাসিয়াস সিস্টেমে। লক্ষ্য করো এখানে তুমি 4 থেকে 5টা চ্যাপ্টার শিখে নেবে কেবলমাত্র মেকানিক্সের কনসেপ্টটাকে মাথায় রেখে, অর্থাৎ নিউটনের ফোর্স মডেল আর এনার্জি মডেল, এই দুটো মডেলকে কাজে লাগিয়েই এই 4টে থেকে 5টা চ্যাপ্টার আছে যেটা তুমি শিখতে পারবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা নতুন কনসেপ্ট তোমার তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক বিহেভিয়ারের সঙ্গে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারের একটা কানেকশন, যার জন্য আমরা সমস্ত কিছুকে ডিফাইন করতে পারছি। এটা যদি না থাকতো তাহলে আমরা খালি চোখে যতটাই জগৎ দেখতে পেতাম ততটাই ব্যাখ্যা করতে পারতাম, তার বাইরে না বড় জগৎ না ছোট জগৎ কিছুই ব্যাখ্যা করতে পারতাম না, শুধুমাত্র এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অর্থাৎ কানেকশন আছে বলেই। এটা হলো তোমার প্রথম যে পার্ট, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সের যে পার্ট, এই পুরো পার্টটা কমপ্লিট হলো। একটা জিনিস মাথায় রাখবে, এই কথাটা বলা হয়, যারা ফিজিক্স নিয়ে ইন ডিটেলস পড়েছে তাদের কাছে এই কথাটা তুমি শুনে থাকবে। কথাটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স জানতে গেলে এক নিউটনিয়ান মেকানিক্স আর দুই হচ্ছে ওয়েভ মেকানিক্স, এই দুটো ভালো করে জানতে হবে। এই দুটো যদি ভালো করে জেনে নাও ব্যাস, বাদ বাকি যেগুলো পড়ে থাকে সেইগুলো হচ্ছে যে এই দুটো মেকানিক্স এর মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে। তাহলে নিউটনিয়ান মেকানিক্স এর পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল, যেটা হচ্ছে প্রথম আইডিয়া এবং খুবই ইম্পর্টেন্ট আইডিয়া। এরপরে আসছে সেকেন্ড পার্ট, যেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েভ মেকানিক্স। ওয়েভ মেকানিক্সে কি পড়া হয়? সমস্ত ধরনের ওয়েভ রিলেটেড প্রপার্টি গুলো। ওয়েভ বলতে এই যে আমি কথা বলছি সেই কথাটা তুমি শুনতে পাচ্ছ, তার মাধ্যমে শুনতে পাচ্ছ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার সাথে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, ঠিক? তাহলে ওয়েভ মেকানিক্স বা তরঙ্গে তরঙ্গ সম্পর্কিত ঘটনা ব্যাখ্যা করা হয়। তো ওয়েভ মেকানিক্সটা সম্বন্ধে একটু দেখি। ওয়েভ মেকানিক্স তোমাদের ফিজিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট বলে আমি মনে করি। ওয়েভ মেকানিক্স আর পার্টিকেল মেকানিক্স এই দুটো জেনে নাও, ব্যাস তুমি ফিজিক্স শিখে গেছো। বাদ বাকি যা কিছু আছে সবকিছু এই ওয়েভ মেকানিক্স আর পার্টিকেল মেকানিক্স এর মাধ্যমে ব্যাখ্যা করা। একটা সময় তো 1900 সময়ে বিজ্ঞানীরা তো এটাই বিশ্বাস করে নিয়েছিলেন যে আর ফিজিক্সে ব্যাখ্যা করার কিছুই নেই, যা কিছু ঘটনা আছে সবই এই দুটো মেকানিক্স যে জানবে সে ব্যাখ্যা করে দিতে পারবে, ওয়েভ মেকানিক্স, পার্টিকেল মেকানিক্স, এই দুটো। তো ওয়েভ মেকানিক্সটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে প্রথম স্টেপ কি হলো? পার্টিকেল মেকানিক্স
যেখানে সিঙ্গেল পার্টিকেল মাল্টি পার্টিকেল শিখে নিলে পার্টিকেল মেকানিক্স কমপ্লিট। তারপর তুমি চলে আসবে ওয়েভ মেকানিক্সে। ওয়েভ মেকানিক্সকে দুটো ভাগে দেখবে। ওয়েভ মেকানিক্সের তোমাদের বিশাল বড় পার্ট আছে, যেই পার্টটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি বোঝার জন্য। একটা হচ্ছে ওয়েভ প্রপার্টিস। আমি প্রথমেই শুরুতেই বলে দিয়েছি যে ফিজিক্সের প্রপার্টিকে আলোচনা করি এবং একটা প্রপার্টির সঙ্গে অন্য প্রপার্টি কি রিলেশন আছে সেটা আলোচনা করি। এটাই হচ্ছে ফিজিক্সের পড়ার মেন বিষয়বস্তু। প্রতিটা যেখানেই নতুন চ্যাপ্টার শুরু হবে সেখানেই প্রথমে আমরা শিখে নেব যে ওখানে ওটা সম্পর্কিত নতুন নতুন কি কি প্রপার্টি গুলো আছে, সেই প্রপার্টি গুলো কি কি। এই কি কি এই জিনিসটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, জিনিসটা কি অ্যামপ্লিটিউড বিস্তার জিনিসটা কি, ভেলোসিটি বা বেগ জিনিসটা কি, ভরবেগ জিনিসটা কি, এর উত্তর যদি তুমি সঠিকভাবে পেয়ে যাও তাহলে তুমি পরের স্টেপে যাও যে এটার সঙ্গে এটার কানেকশন কি আছে। ব্যাস, এরপর তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো, তোমার একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার। আর যদি কি এই জায়গাটা সঠিকভাবে নিজেকে উত্তর দিতে না পারো বা কাউকে বোঝাতে না পারো, তাহলে কিন্তু তুমি ওই প্রপার্টিটা সম্বন্ধে কিছুই বোঝোনি, কিছুই জানোনি। আবার বই পড়ো, একটা রাইটারের জায়গায় দুটো রাইটারের বই পড়ো, বই পড়ে নিজেকে ক্লিয়ার করো যে জিনিসটা কি, তার উত্তর তুমি নিজেকে যে উত্তরটা দিচ্ছ সেটাতে তুমি স্যাটিসফাইড কিনা সেটা জিজ্ঞেস করো। যদি তুমি স্যাটিসফাইড হও তারপর মুভ করো নেক্সট স্টেপ। তাহলে ওয়েভ মেকানিক্সে আমরা দুটো জিনিস মূলত দেখব, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টিস আর একটা হচ্ছে ওয়েভ ফেনোমেনা। ওয়েভ প্রপার্টিস এর মধ্যে মূলত যেটা পড়ছে সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড বা বিস্তার, ফেজ বা দশা, ইনিশিয়াল ফেজ বা ইপক বলা হয়, ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করা হয়, টাইম পিরিয়ড ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, ওয়েভ নাম্বার কে দ্বারা প্রকাশ করা হয়, ওয়েভ লেন্থ ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ওয়েভ ইন্টেন্সিটি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এই যে আমরা খুব জোরে শব্দ বলছি, শব্দ খুব জোরে আসছে বা শব্দ খুব আস্তে আসছে, অথবা আলোর আলোর দিকে বা সূর্যের দিকে তাকালে আলোর তীব্রতা খুব বেশি বলে মনে হয়। তার মানে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সব হচ্ছে ওয়েভ ইন্টেন্সিটি, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করবে, সেই শক্তির পরিমাণটা যদি বেশি হয় তার মানে তুমি বলবে শব্দের ক্ষেত্রে আমি জোরে শুনতে পাচ্ছি। সেই শক্তির পরিমাণটা যদি বেশি হয় আলোর ক্ষেত্রে বলবে যে খুব তীব্র আলো আমার চোখে এসে পড়ছে। সেই শক্তির পরিমাণ যদি শূন্য হয় তাহলে তুমি দেখবে অন্ধকার আলোর ক্ষেত্রে, আর শব্দের ক্ষেত্রে কোনো কিছু শব্দই শুনতে পাবে না। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি। ওয়েভ ভেলোসিটি ভি দ্বারা প্রকাশ করা হয়। এই হলো তোমার ওয়েভ প্রপার্টি। প্রথমে এই জিনিসগুলো সম্বন্ধে জেনে নাও, একটা প্রপার্টির সঙ্গে অন্য প্রপার্টির কি সম্পর্ক সেই ইকুয়েশনগুলো জেনে নাও। এরপরে চলে আসো সেকেন্ড স্টেপ, যেটা যার উপর প্রায় 2 থেকে 3টে চ্যাপ্টার আছে। তাহলে এই যে ওয়েভ ফেনোমেনন যেটা আছে, ওয়েভ ফেনোমেননে প্রথমে যেটা তুমি দেখবে সেটা হচ্ছে রিফ্লেকশন। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশনটাও হয়তো পড়ে থাকবে। তাহলে এই ঘটনাগুলো ছোটবেলা থেকে কিন্তু তুমি পড়ে আসছো, তাহলে আবার এখানে নতুন করে শেখার কি ব্যাপার আছে? ব্যাপার আছে। ব্যাপারটা হলো তুমি ছোটবেলা থেকে ওয়েভ প্রপার্টিস গুলো দুই একটা দেখেছো, কিন্তু সেটাকে ম্যাথমেটিক্যালি ব্যাপারগুলো কি বা ওয়েভ সম্বন্ধে তোমার কনসিয়াস কনসেপ্ট সেটা নেই। অ্যাকচুয়ালি ওয়েভ জিনিসটা কি হয় সেই জিনিসটা জানো না। তুমি হয়তো নামটা শুনে থাকবে যে ওয়েভ বলে একটা জিনিস আছে, কিন্তু ওয়েভ জিনিসটা কি, এখানে মেকানিক্যাল কনসেপ্টটা কি রকম ভাবে কাজে লাগানো হয়, সেই কনসেপ্ট যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সেই কনসেপ্টটাকে আমি এখানে ব্যবহার করব। বোঝা গেল? রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিসপারশন এর মধ্যে দু একটা ঘটনা আছে। রিফ্লেকশন আর রিফ্রাকশন একে তুমি রে অপটিক্সের সাহায্যে ব্যবহার করেছো, অসুবিধা নেই। কিন্তু আমি যখন ওয়েভ মেকানিক্স শিখে যাব, ওয়েভ প্রপার্টি গুলো ভালো করে শিখে যাব, ওয়েভ জিনিসটা কি ভালো করে শিখে যাব, সেই শেখার চোখ দিয়ে আমি ব্যাপারগুলোকে এবার দেখবো, তখন দেখবে ব্যাপারগুলো আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। আর তার সাথে সাথে ওয়েভ মেকানিক্সের যেমন পার্টিকেল মেকানিক্সের দুটো মডেল আছে, দুটো মডেলের দুটো কনসেপ্ট আছে। কি দুটো কনসেপ্ট? একটা হচ্ছে তোমার
ফোর্স মডেল F is equals to dp by dt, আরেকটা হচ্ছে এনার্জি মডেল, এনার্জি কনজারভেশন। সিমিলারলি ওয়েভ মেকানিক্স এর একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হচ্ছে যে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। এই স্টেটমেন্টটা বা এই থিওরিমটা যদি তুমি শিখে নাও তাহলে সেক্ষেত্রে এটা সম্পর্কিত অনেকগুলো ঘটনা আছে, যে সমস্ত ঘটনাগুলো আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। সেই ঘটনাগুলো কি কি? একটা হচ্ছে বিটস বা স্বরকম্প, ইন্টারফারেন্স বা ব্যতিচার, ডিফ্র্যাকশন বা অপবর্তন, আর পোলারাইজেশনটা সুপারপজিশন প্রিন্সিপালের উপর নয়, সম্পূর্ণ একটা নতুন ফেনোমেনন। একটা ওয়েভ যদি ট্রান্সভার্স নেচারের হয়, তোমরা ওয়েভ মেকানিক্স পড়লে এই কথাগুলো বুঝতে পারবে, তখন আমরা পোলারাইজেশনের কনসেপ্ট আনি। তাহলে এই হলো তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন ঘটনা, যেটা তোমরা প্রতিফলন প্রতিসরণ এগুলো আগে পড়েছো, কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে নয়। এই যে তরঙ্গের যে বেসিক কনসেপ্ট যেটা তুমি এই পাঠটাতে শিখবে, এই কনসেপ্টটা লাগিয়ে আরো ভালো করে এই সমস্ত ঘটনাগুলো তুমি শিখতে পারবে। তাহলে এই হলো তোমার ওয়েভ মেকানিক্স এর আইডিয়া। দুটো পার্ট শিখে নিলে, প্রথম হচ্ছে যে তোমার পার্টিকেল মেকানিক্স বা নিউটনস মেকানিক্স, তারপর শিখলে ওয়েভ মেকানিক্স। এরপরে লাস্ট যে পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার। এই বাল্ক প্রপার্টিস অফ ম্যাটারে আমি ওখানে যে ফ্লুইড ডাইনামিক্স পার্টটা ঢুকিয়েছি সেই পার্টটাকে আমি এখানেও রেখেছি, কারণ কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিটা বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের আয়তন থাকার জন্যই সেই প্রপার্টিগুলো আসে। যেমন ধরো ডেনসিটি, প্রেসার, সারফেস টেনশন, ভিসকোসিটি, এই সমস্ত প্রপার্টিগুলো যেগুলো আছে, এই সমস্ত প্রপার্টিগুলো ওই ফ্লুইডটার ভলিউম থাকার জন্যই আসে। অ্যাঙ্গেল অফ ট্যানজেন্ট, পৃষ্ঠটান বা সারফেস টেনশনের ক্ষেত্রে এই কনসেপ্টটা আছে। পরে ভালো করে ইন ডিটেইলস জানতে পারবে, শুধুমাত্র এখন এখানে জাস্ট বিষয়বস্তুগুলো দেখে নাও। তো ফ্লুইড ডাইনামিক্স এর একটা পার্ট আছে যেটা ভিসকোসিটি, একটা পার্ট আছে সারফেস টেনশন, একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে এই জিনিসগুলো আমরা ডিটেইলসে শিখব। এরপর বাল্ক প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে আরেকটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটা মনে হয় অলরেডি আগে তোমরা শিখে থাকবে। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে কি দেখেছো, যে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয় বা বস্তুটার মধ্যে ত্বরণ হয়। এখন বস্তুটার উপর আমি বল প্রয়োগ করব, কিন্তু বস্তুটার উপর লব্ধি বলের মান আমার শূন্য হবে। বল প্রয়োগ করছি, বল আমি প্রয়োগ করছি, কিন্তু লব্ধি বলের মান শূন্য, তার মানে কোন রকম কোনো ত্বরণ নেই, মানে হয় এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার পরও তুমি একটা জিনিস লক্ষ্য করবে, যদি তুমি বলের এই যে এক্সটার্নাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্সের মান যদি খুবই বাড়াতে থাকো, তখন কি হবে, এই যে নির্দিষ্ট শেপের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটার ডিফরমেশন ঘটতে থাকবে। সিম্পল উদাহরণ, তুমি একটা গার্ডার নিয়ে নাও, গার্ডারকে বা স্প্রিং নিয়ে নাও, স্প্রিংকে ধরে টানো, তো যখন টানছো তার উপর বল প্রয়োগ করছো, কিন্তু স্প্রিংটা কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, তোমার হাতটা বা তোমার সারা শরীরটা মুভ করছে না একটা জায়গাতে, চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে তুমি টানছো। কি হচ্ছে, তার উপর লব্ধি বল প্রযুক্ত হচ্ছে, তুমি হাত দিয়ে লব্ধি বল প্রয়োগ করছো। একটা নির্দিষ্ট লিমিটের পর তুমি দেখবে আর তুমি তোমার বলের মান বাড়াতে পারছো না। কেন বাড়াতে পারছো না? কারণ এর ভেতরে একটা অভ্যন্তরীণ বল এর সৃষ্টি হয়, প্রতিক্রিয়া বল। সেটা কিসের জন্য? ইলাস্টিক প্রপার্টিটা আছে বলে। এই প্রতিক্রিয়া বল তুমি যত এক্সটার্নাল ফোর্স বাড়াতে থাকবে, এই বলের মান তত বাড়তে থাকবে। তার মানে তোমার বল প্রয়োগ করার একটা লিমিট আছে, এর বল প্রয়োগ করার কোনো লিমিট নেই, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। একটা নির্দিষ্ট সীমার পর হয় কেটে যাবে কি ভেঙে যাবে, সেকেন্ড পর্যন্ত না, তার আগে পর্যন্ত। তো মানে কি, তুমি বল প্রয়োগ করার একটা লিমিটে পৌঁছে গেছে, তুমি তার থেকে বেশি বল প্রয়োগ করতে পারবে না। তার ফলে কি হচ্ছে, এর ভেতরেও সেই বলটা ওই লিমিট পর্যন্ত পৌঁছে গেছে। এর ফলে কি হয়, পুরো অবজেক্টের একটা ডিফরমেশন ঘটে, আকার বা আকৃতির একটা পরিবর্তন ঘটে, এই যে তুমি বল প্রয়োগ করছো। আমি কিন্তু মেকানিক্স এর কথা বলছি না, পুরো সিস্টেমটা ভরবেগের পরিবর্তন বা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে সেটা নয়, সেই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে চুপচাপ কি করেছি,
ওই মেকানিক্যাল প্রপার্টিটা আমি চেঞ্জই করাচ্ছি না, অর্থাৎ ওর অ্যাক্সিলারেশন আমি 0 করে দিয়েছি, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স 0 করে দিয়েছি টোটাল, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি। ফলে কি হবে, সিস্টেমটার একটা ডিফরমেশন হবে। এই ডিফরমেশনের এগেইনস্টে ওই সিস্টেমটা তার রিঅ্যাকশন দেখাবে, প্রতিক্রিয়া দেখাবে, অর্থাৎ তার আকার আকৃতির কোন রকম কোনো চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার ফলে কি ঘটনা ঘটবে সেটা আমরা যেখানটায় দেখি, সেটা হচ্ছে তোমার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার, যেখানে 3-4টা প্রপার্টি জানতে হবে, ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, রিজিড মডুলাস এন্ড পয়সন রেশিও। এটা হয়ে গেল ইলাস্টিসিটি চ্যাপ্টার। আমি অলরেডি আগে বলেছিলাম যে একটা সিস্টেমে মধ্যে যে এনার্জি আছে, এনার্জি ট্রান্সফারের বিভিন্ন মেকানিজম আছে, যেমন হচ্ছে ওয়ার্ক ডান বা ওয়ার্কিং। আরেকটা মেকানিজম আছে যেটাকে বলা হয় হিটিং বা হিট দেওয়া, তাপের আদান প্রদান। তাহলে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে কি ঘটনা ঘটবে, বস্তুটা কতটা পরিমাণ তাপ নেবে, তাপ নেওয়ার পর বস্তুটা যদি আকার আয়তনের পরিবর্তন হয়, কতটা পরিমাণ আকার আয়তনের পরিবর্তন হবে। বস্তু বলতে কিন্তু সলিড, লিকুইড, গ্যাস তিনজনকেই বলছি। তার আয়তনের কতটা পরিবর্তন হবে উষ্ণতা বৃদ্ধির ফলে, সেটা আমরা যে পার্টটা থেকে জানবো সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ হিট এক্সপ্যানশন। এরপর একটা বস্তু কতটা তাপ নেবে উষ্ণতার পরিবর্তনের জন্য অথবা অবস্থার পরিবর্তনের জন্য, সেটা যে চ্যাপ্টারটা থেকে জানবো, সেই চ্যাপ্টারের দুটো প্রপার্টি হচ্ছে স্পেসিফিক হিট আর ব্রেকিং হিট। একটা বস্তুর একটা প্রান্তে হিট দিলে সেই হিটটা অন্য প্রান্তে ট্রান্সফার হয়ে যায়। সেই ট্রান্সফার মেকানিজমের একটা মেকানিজম হচ্ছে থার্মাল কন্ডাকশন। তারপর সূর্য থেকে পৃথিবীতে যখন তাপ আসছে, মাঝখানে কোনো মাধ্যম নেই, তো যে পদ্ধতির মাধ্যমে আসছে সেই পদ্ধতিটাকে বলা হয় রেডিয়েশন। তাহলে রেডিয়েশন সম্পর্কিত কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আমরা এখান থেকে শিখে নেব। তাহলে তাপ সম্পর্কিত যা কিছু প্রপার্টি আছে, সমস্ত প্রপার্টি আমরা এই পার্টটা থেকে শিখে নেব। এই পার্টটা কভার করে তোমার 3 থেকে 4টে চ্যাপ্টার। এক হচ্ছে হিট এক্সপানশন, তারপর স্টেট চেঞ্জ, তারপর স্পেসিফিক হিটের উপর একটা পার্ট আছে, তারপর হচ্ছে যে হিট ট্রান্সফার মেকানিজম। তাহলে এই কতগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার মিলে তোমার এই হিট পার্টটা কমপ্লিট হবে। এরপরে তাপ সম্পর্কিত আরেকটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা কেমিস্ট্রি এবং ফিজিক্সের দুটোতেই স্যারেরা পড়াবেন, সেই পার্টটা হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে কি পড়ানো হয়, থার্মোডাইনামিক্সে এই যে বাল্ক প্রপার্টিস যেগুলো আছে, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার, নাম্বার অফ পার্টিকেলস, মোল, তাহলে এই সমস্ত প্রপার্টি গুলোর মধ্যে কিভাবে কোনো সম্পর্ক আছে, এই সমস্ত প্রপার্টি গুলোর মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো সম্বন্ধে আমরা জানবো। আর তার সাথে সাথে কি, এই যে মোমেন্টাম কনজারভেশন ল আর এনার্জি কনজারভেশন ল, হেন কোনো জায়গা নেই যেখানে এই দুটো কনসেপ্ট ব্যবহার করা যাবে না, সমস্ত জায়গায় এটাকে ব্যবহার করতে পারবো। তো এখানে থার্মোডাইনামিক্সে মূলত এনার্জি কনজারভেশন ল এর একটা স্পেশাল কেস। কোন স্পেশাল কেস? ডেল ই ইন্টারনাল ইজ ইকুয়ালস টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ, স্পেশাল কেস। এই ট্রান্সফার মেকানিজমটা সম্বন্ধে জানবো। অর্থাৎ দুটো ট্রান্সফার মেকানিজম আছে, হিটিং আর ওয়ার্কিং, আর ইন্টারনাল এনার্জি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এই জন্য আমি এই চ্যাপ্টারটাকে ইম্পর্টেন্ট বলি। থার্মোডাইনামিক্স আর কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই যে গ্যাসিয়াস যে প্রপার্টিটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, সেই দুটো চ্যাপ্টার তুমি জানলে ইন্টারনাল এনার্জির কনসেপ্ট তোমার এখানে ডেভেলপড হবে। আরেকটা কথা বলে দিই, কেমিস্ট্রিতে কিন্তু বেশিরভাগ জায়গায় তুমি যখন কাজ করবে সেখানে কিন্তু ইন্টারনাল এনার্জির কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা চাই। মূলত যা কিছু প্রবলেম ওখানে করা হয়, সমস্ত কিছু প্রবলেমে কিন্তু ইন্টারনাল এনার্জির চেঞ্জিংটাই ঘটনাটা ঘটে। তাই বুঝতেই পারছো ইন্টারনাল এনার্জি হচ্ছে যে এই দুটো চ্যাপ্টারে মেন কনসেপ্ট। অর্থাৎ একটা বস্তুকে যে একবারে যদি সজাগভাবে ব্যাপারটাকে দেখি, তুমি দেখো একটা বস্তুকে তাপ দিচ্ছ, সেই তাপটা যাচ্ছে কোথায়? কারণ এনার্জিকে তো তুমি ডিস্ট্রয় বা ক্রিয়েট করতে পারো না, ধ্বংস বা সৃষ্টি করতে পারছো না, তখন নিশ্চয়ই সেটা কোনো না কোনো ফরম্যাটে ট্রান্সফার হবে। তো
যে ফরম্যাটে ট্রান্সফার হবে সেই ফরম্যাটটা কি, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো সেই ইন্টারনাল এনার্জিটা কিভাবে, তার সম্বন্ধে ইন ডিটেলস আমরা জানবো এই পার্টটা থেকে। আরো কিছু কনসেপ্ট আছে তার সাথে সাথে, যেমন ডিগ্রিস অফ ফ্রিডম, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা সম্বন্ধে জানবো। মোলার স্পেসিফিক হিট সম্বন্ধে জানবো, মোল নাম্বার সম্বন্ধে জানবো, আর বিভিন্ন ফেনোমেনা একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে যে 5টা কি 6টা ফেনোমেনা আছে, অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, এই যে বিভিন্ন প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে কি হয়, আমরা থার্মোডাইনামিক স্টেট থেকে অন্য থার্মোডাইনামিক স্টেটে শিফট করি। সেই প্রসেসের সময় কি পরিমাণ হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে, কি পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, বা ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হচ্ছে, এই আলোচনাটাই থার্মোডাইনামিক্সে করা হয়। থার্মোডাইনামিক্স এর মেইন বিষয়বস্তু হচ্ছে এটা, এটাকেই বলা হয় ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এনার্জি কনজারভেশন ল এরই স্পেশাল কেস। তুমি এনার্জি কনজারভেশন ল এর ইকুয়েশনটা ট্যালি করে দেখো, আর এই ইকুয়েশনটা ট্যালি করে দেখো, তার একটা পার্ট ডেল ই কে প্লাস ডেল ই ইন্টারনাল প্লাস ডেল ই পি ইজ ইকুয়ালস টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ প্লাস ডট ডট ডট। তাহলে এখান থেকে এই যে পার্টটা, এই পার্টটাই তোমার এসে গেছে থার্মোডাইনামিক্স এর মধ্যে। তিনটে এনার্জি সম্বন্ধে আমাদের জানতে হবে, একটা হচ্ছে, দুটো হচ্ছে এনার্জি ট্রান্সফার ফেনোমেনা, আর একটা হচ্ছে এনার্জি স্টোরিং ফেনোমেনা। ওয়ার্ক ডান সম্বন্ধে আমরা অলরেডি জেনে নেব, কিন্তু এখানে থার্মোডাইনামিক ওয়ার্ক ডান একটা আলাদা ফেনোমেনা, সেটা সম্বন্ধে জানবো। আর হিট সম্বন্ধে আমরা অলরেডি এই জায়গায় জেনে নিয়েছি, ইন্টারনাল এনার্জি সম্বন্ধে এখানে ভালো করে শিখব। তাহলে এই হলো একটা সিস্টেমের থার্মোডাইনামিক্যাল বিহেভিয়ার। তাহলে এটা হলো বাল্ক প্রপার্টিস অফ ম্যাটার। এরপর কিছু কিছু জায়গা সম্বন্ধে ইন ডিটেলস, আরো ডিটেলস আমাদের জানতে হয়। এতক্ষণ পর্যন্ত তুমি যদি একটু ফলো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে যা যা কিছু ঘটনা বললাম সবই কিন্তু মূলত ক্লাস 11 এর পার্ট। ক্লাস 12 কি শেখানো হয়? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, কাইনেটিক্স। কাইনেটিক্সে বিভিন্ন ফোর্স সম্বন্ধে জেনেছিলাম। সেই ফোর্সের স্পেশাল 3টে ফোর্স সম্বন্ধে আমাদের জানতে হবে ডিটেলস। একটা হচ্ছে গ্র্যাভিটেশন, একটা হচ্ছে ইএম ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের কম্বিনেশন, ক্লাস 12 জানবো। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। তাহলে এই 3টে ফোর্স সম্বন্ধে আমরা ওখানে জানবো। তার সাথে সাথে ওয়েভ মেকানিক্স এর একটা পার্ট আছে, যে পার্টটা আমরা ক্লাস 11 শিখবো। ওয়েভ মেকানিক্স এর আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি লাইট। এই লাইট পার্টটার সমস্ত ফেনোমেনা যা কিছু আছে, এই সমস্ত ফেনোমেনা ইন ডিটেলস আবার ক্লাস 12 গিয়ে শিখতে হবে আমাদেরকে। তাহলে ওয়েভ পার্টটা থেকে কিছুটা পার্ট থাকলো, ফোর্সের পার্টটা মানে পার্টিকেল মডেল থেকে কিছুটা ফোর্স সম্বন্ধে জানতে পারলাম। আরেকটা যেটা, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। এটা একটা ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি কি বলেছিলাম প্রথমে শুরুতেই, ক্লাসিক্যাল ফিজিক্স সম্বন্ধে আমরা জানবো ওয়েভ মেকানিক্স আর পার্টিকেল মেকানিক্স, দুটো যদি ভালো করে শিখে নিই। 1900 সময়ে বিজ্ঞানীরা বলেছিল ব্যাস সবকিছু জানা শেষ। ক্লাসিক্যাল মেকানিক্সে এই দুটো ফেনোমেনা যদি তুমি ভালো করে জেনে নাও, পার্টিকেল মেকানিক্স আর ওয়েভ মেকানিক্স, নেচারের সবকিছু ব্যাখ্যা করা যাবে। কিন্তু পরবর্তীকালে যখন আরো ডিটেলসে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হলো, তখন দেখা গেল যে না, এই দুটো ফেনোমেনার সাথে সাথে নতুন একটা কনসেপ্ট জানতে হবে, সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স, যেটা মডার্ন ফিজিক্সের পার্ট। ঠিক, আমি আবার বলছি, কেন বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বললাম পার্টিকেল মেকানিক্স আর ওয়েভ মেকানিক্স, এই দুটো ভালো করে জানার পর এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে নতুন একটা মেকানিক্সের জন্ম হবে, সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। তোমরা অলরেডি একটা সূত্র পড়ে থাকবে, ডুয়েল নেচার, ডি ব্রগলি হাইপোথিসিস, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি। এখানটা একটু লক্ষ্য করো, ল্যামডা কার প্রপার্টি? ওয়েভ প্রপার্টি। পি মোমেন্টাম, ভরবেগ, কার প্রপার্টি? পার্টিকেল প্রপার্টি। তাহলে এই যে নতুন মেকানিক্সটা যেটা জন্মাচ্ছে, সেই নতুন মেকানিক্সটা কিন্তু ওয়েভ মেকানিক্স আর পার্টিকেল মেকানিক্স এর কম্বিনেশন করে, অর্থাৎ যে ওয়েভ মেকানিক্স আর পার্টিকেল মেকানিক্স দুটোকে ভালো করে শিখবে, সেই ভালো করে কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পারবে।
কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে যে মডার্ন ফিজিক্সের বেস, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্সের যে পার্টগুলো আছে, যেমন অ্যাটমিক ফিজিক্স, তারপর নিউক্লিয়ার ফিজিক্স, তারপর ইলেকট্রনিক্স, এই সমস্ত প্রপার্টিগুলো যেগুলো মডার্ন ফিজিক্সের সাহায্য নিয়ে ব্যাখ্যা করা যায় কেবলমাত্র। ক্লাসিক্যালি মেকানিক্স তো থাকবে, কি বললাম, এই বেসটা তোমাকে ক্লিয়ার করতে হবে, এই দুটো জানলে তবেই তো তুমি কোয়ান্টাম মেকানিক্স জানতে পারবে, ভালো করে শিখতে পারবে। তারপর যখন ওই মেকানিক্সটা শিখে যাবে, তখন ওটার মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত লেভেলে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেটা তুমি শিখে নেবে। আর এই হলো তোমার ফিজিক্সের মেন পার্ট, কিভাবে তুমি শিফট করবে। কেন অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রনিক্স ক্লাস 12-এ দেওয়া হয়েছে তার কারণটা বুঝতে পারলে। কারণ আগে তোমাকে পার্টিকেল মেকানিক্স আর ওয়েভ মেকানিক্স এই বেসটা আগে তৈরি করতে হবে। এই দুটো বেস যত ভালো করে তৈরি করতে পারবে, পরের জিনিসগুলো বুঝতে শিখতে তত সোজা হবে। আজকে এখান পর্যন্তই থাক। থ্যাংক ইউ।